বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব, তোমার শেষ আদেশ আমি ভুলিনি জনাব। কি নির্মম নির্দয় করুণ পরিণতি বরণ করতে হয়েছিল নবাব সিরাজকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব এইচএসসির সিরাজউদ্দৌলা নাটক নিয়ে। এবং তোমরা জানো যে সিরাজউদ্দৌলা নাটক এবং লাল সালু উপন্যাস থেকে তোমাদের কিন্তু সৃজনশীল প্রশ্ন আসবে, এর পাশাপাশি তোমাদের কিন্তু অসংখ্য এমসিকিউ কিন্তু এখান থেকে আসবে। তো আজকে আমরা একদম সামগ্রিকভাবে সিরাজউদ্দৌলা নাটকটা দেখব এবং সিরাজউদ্দৌলা নাটকের মূল বিষয়গুলো, মূল চরিত্রগুলো এবং লেখক পরিচিতি, পাঠ পরিচিতি সম্পর্কে আমরা এখানে অবগত হব। আমরা যদি একটু প্রথমেই দেখি যে সিরাজউদ্দৌলা নাটকটা লিখেছেন সিকান্দর আবু জাফর। এবং এই সিকান্দর আবু জাফর যে নাটকটা লিখেছেন এটা মূলত একটা ইতিহাস নির্ভর করুণ রসাত্মক নাটক। আমরা এই নাটকের পদে পদে, নাটকের একদম ক্রমে ক্রমে আমরা কিন্তু দেখতে পাই এই নাটকে কিভাবে দেশি বিদেশি ষড়যন্ত্র এবং তার নিজের মানুষের ষড়যন্ত্রের কাছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা পলাশীর প্রান্তরে পরাজিত হন। সো এখানে যদি বিষয়বস্তুটা আমরা প্রথমেই দেখি তাহলে সেটা হচ্ছে যে এক কথায় আমরা বলবো যে দেশি বিদেশি চক্রান্তের পরিপ্রেক্ষিতে দেশপ্রেমিক নবাব সিরাজউদ্দৌলার যে করুণ পরিণতির একটা পরিস্ফুটন কিংবা একটা উপস্থাপন আমরা এখানে দেখতে পাই, সেটা কিন্তু খুব সুন্দরভাবে সিকান্দর আবু জাফর তার এই যে সিরাজউদ্দৌলা নাটক এইটার মধ্যে তুলে ধরেছেন। এবং এই সিরাজউদ্দৌলা নাটকের মূল বাণী, মর্মবাণী, উপজীব্য বিষয় বা মেইন থিম, যেটা আমরা জিস্ট অংশটুকু বলি না কেন, এটা হচ্ছে স্বদেশপ্রেম, মাতৃভূমিকে পরাধীনতার হাত থেকে রক্ষার আপ্রাণ প্রচেষ্টা। যেটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন এমসিকিউ আমরা দেখতে পাই যে আমাদের কিন্তু এই মূল বিষয়টা, মূল মর্মবাণী কিংবা যেটাকে আমরা উপজীব্য বিষয় হিসেবে আমরা এখানে আখ্যায়িত করি। আমরা একটু সামনের দিকে যাই। আমরা যদি প্রথমেই দেখি যে সিরাজউদ্দৌলা নাটকের যে মেইন বিষয় সেটা হচ্ছে যে পলাশীর যুদ্ধে কিন্তু নবাবের পতন কিংবা নবাবের পরাজয়। 1757 সালের 23 জুন পলাশীর প্রান্তরে ইংরেজদের বিরুদ্ধে নবাব যুদ্ধে অবতীর্ণ হন এবং যুদ্ধের উভয় পক্ষের সৈন্য বহর সম্পর্কে জানা যায় যে ইংরেজদের পক্ষে সৈন্য সংখ্যা ছিল 3000, কামান সংখ্যা ছিল গোটা 10, অর্থাৎ 10টি কি ছিল, কামান ছিল। আমাদের এমসিকিউ এর জন্য কিন্তু এই খুঁটিনাটি তথ্য যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের খুব সুন্দরভাবে এবং খুব মার্ক করে কিন্তু আমাদের পড়তে হবে। পক্ষান্তরে নবাবের সৈন্য সংখ্যা ছিল 50,000, তাদের ছিল 3000 আর নবাবের ছিল 50,000 এবং কামান সংখ্যা ছিল নবাবের 50টিরও বেশি। সেনারা যুদ্ধক্ষেত্রে নিষ্ক্রিয় থাকায় যুদ্ধে নবাব পরাজিত হন এবং ইংরেজরা জয়ী হয়, এটা আমরা কম বেশি সবাই জানি। এবং নবাব পক্ষের প্রধান সেনাপতি মির্জাফর সহ অধিকাংশই সিরাজউদ্দৌলা নাটকে আমরা দেখতে পাই 40টির মতো চরিত্রের সমাবেশ ঘটেছে। কয়টির মতো চরিত্র? 40টির মতো চরিত্র। এমসিকিউর জন্য কিন্তু আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। চরিত্রগুলোর মধ্যে ঘসেটি বেগম, ক্লাইভ, মির্জাফর, রাজবল্লভ, জগৎ শেঠ, এরা হচ্ছে যে শঠ মানসিকতায় কিংবা এরা হচ্ছে যে কি আমরা চতুর মানসিকতা বা ষড়যন্ত্রের যে মন মানসিকতা সেটা নিয়ে তাদের ছিল। এবং তারা এরকমভাবে নবাবের যে পতন কিংবা পলাশীর প্রান্তরের নবাবের যে একটা বিশাল ধরনের একটা পরাজয়, সেটার পেছনে কিন্তু এই যে তাদের অবদান রয়েছে। মানসিকতার অধিকারী আর মীর মর্দান, মোহনলাল, রাইসুল জোহালা, এরা হচ্ছে যে দেশপ্রেমিক সৈনিক। আমরা প্রত্যেকটা ক্যারেক্টার পড়বো এবং এই ক্যারেক্টারগুলোর মধ্যে জানা থাকতে হবে সিরাজউদ্দৌলা নাটকে কম বেশি ছোট বড় প্রায় 40টির মতো ক্যারেক্টার এখানে রয়েছে, চরিত্র রয়েছে। আচ্ছা, আমরা একটু পরবর্তীতে দেখবো। তোমাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে যে এইচএসসি 24 ব্যাচের যারা আছো বা 25 ব্যাচের যারা আমাদের ভিডিওটা দেখতেছ, তারা কিন্তু খুব সহজেই তোমাদের যে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় এবং আইসিটি 5টা সাবজেক্ট, এই 5টা সাবজেক্ট কিন্তু খুব সহজেই 500 নাম্বারের এই পূর্ণাঙ্গ প্রস্তুতি কিন্তু আমাদের সাথে নিতে পারো। আমরা কিন্তু অনলাইনে তোমাদেরকে বেস্ট সার্ভিসটা দিব। বিগত বছরের মতো এইবারও কিন্তু আমরা 1000 টাকার এই কোর্সটাতে তুমি কিন্তু প্রায় 2 মাসের মতো ক্লাস পাচ্ছ, 2 মাস ক্লাস পাচ্ছ। এবং এই 2 মাসে তোমার এই যতগুলো সাবজেক্ট আছে এই সবগুলো সাবজেক্ট কিন্তু আমরা একদম A to Z শেষ করে দিব। প্রায় 100টি মেগা লাইভ ক্লাস পাচ্ছ তোমরা, নিয়মিত অধ্যায়ভিত্তিক পরীক্ষা। এছাড়াও তোমাদের প্রতিটা ক্লাস নেওয়া হবে ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভের মাধ্যমে। তুমি কোনো একটা ক্লাস মিস করলে পরবর্তীতে এটা রেকর্ডেড থাকবে, তুমি দেখে নিতে পারবা। এই 2টা নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো অথবা আমাদের এই পেজের ইনবক্সে যদি তোমরা মেসেজ করো তোমরা বিস্তারিত তথ্য জেনে যাবা। সো দেরি না করে তোমরা এই কোর্সটাতে ভর্তি হলে তোমাদের বাকি যে বিষয়গুলো আছে, বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি প্রথম দ্বিতীয় এবং আইসিটি, সবগুলো বিষয় কিন্তু আমরা একদম তোমাদেরকে বেস্ট সার্ভিসটা অনলাইনে দিব। সো আমরা একটু পরবর্তীতে দেখি নবাবের পলাশীর প্রান্তরে যে চরিত্রগুলো। সিরাজউদ্দৌলার পক্ষে যে চরিত্র এগুলো আমরা একটু দেখব। সিরাজউদ্দৌলার পক্ষে কি চরিত্র ছিল? লুৎফুন্নেসা, আমেনা বেগম, মোহনলাল, তিনি আসলে দেশপ্রেমিক এবং লড়াকু বীর ছিলেন। মীর মর্দান হচ্ছে দেশপ্রেমিক এবং বীর যোদ্ধা। সাফরে, লড়াকু বীর। রাইসুল জোহালা, বদ্রি আলী খাঁ, নৌবে সিং হাজারি, এরা হচ্ছে যে সিরাজউদ্দৌলার পক্ষে ছিলেন।
অন্যদিকে ইংরেজদের পক্ষে কারা কারা ছিলেন? গসেটি বেগম, তিনি চক্রান্তকারী এবং মূল হোতা, ঈর্ষাপরায়ণ ছিলেন। মীর জাফর লোভী এবং বিশ্বাসঘাতক। তোমরা জানো যে মীর জাফরটা আসলে আমাদের কাছে সচরাচর কিন্তু আমরা বিশ্বাসঘাতক কিংবা কেউ যদি আমাদের কাছে অর্থাৎ কেউ যদি আমাদের সাথে প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে, তাকে কিন্তু আমরা মীর জাফর বলে ডাকি। অর্থাৎ এটা কিন্তু একটা গালিতে পরিণত হয়েছে। মিরন, রাজবল্লভ, রায়দুর্লভ, উমিচাঁদ, মানিক চাঁদ, জগৎ শেঠ, মোহাম্মদ বেগ, ক্লাইভ, ক্লেটন, হলওয়েল, ওয়াটস, ড্রেক, কিলপেট্রিক, ঠিক না? এই সবগুলো হচ্ছে যে ইংরেজদের পক্ষে ছিল এবং সিরাজের পক্ষে কিন্তু এই কয়েকজন গুটি কয়েক মানুষ ছিলেন। সো এই যে আমরা সিরাজের পক্ষে এবং ইংরেজদের পক্ষে যে মানুষগুলো দেখতেছি, এদের একটু সংক্ষিপ্ত পরিচয়টা আমরা একটু দেখিনি। প্রথমে আমরা দেখব নাটকের কেন্দ্র এবং নায়ক চরিত্র সিরাজউদ্দৌলা। নাটকের কেন্দ্র এবং নায়ক চরিত্র হচ্ছেন সিরাজউদ্দৌলা তিনি নিজে। তিনি তার কয়েকটা উক্তি আমরা এখানে দেখবো, কারণ আমরা জানি যে বিশ্ববিদ্যালয় কিংবা তোমাদের এইচএসসি লেভেলও অনেক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্নের জন্য কিন্তু বিভিন্ন বিষয় আসে যে উক্তিটি কার। তো বীরু প্রতারকের দল চিরকালেই পালায়, কিন্তু তাতে বীরের মনোবল ক্ষুণ্ণ হয় না। এই উক্তিটি সিরাজের। রজার ড্রেক প্রাণ বয়ে কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়েছে, উক্তিটি হচ্ছে সিরাজের। কত বড় শক্তি তবু কত তুচ্ছ, এটা উক্তিটা সিরাজের। তোমরা জানো যে এটা কিন্তু লুৎফুন্নেসাকে তার স্ত্রীকে তিনি বলেছিলেন যে আসলে তিনি যখন বুঝতে পারতেছেন যে পুরো সবাই যে সেনাপতি কিংবা তার কাছের মানুষজন, সাম্রাজ্যের, তার রাজ্যের সকল মানুষজন তার বিরুদ্ধে, কিন্তু তিনি একা লড়ে যাচ্ছেন, তো তিনি এটা বলছিলেন যে কত বড় শক্তি তার, কিন্তু তবু সবকিছু কত তুচ্ছ। এটা উক্তিটা হচ্ছে সিরাজউদ্দৌলা নিজের। ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব, উক্তিটিও সিরাজের। আমার সারা অস্তিত্ব জুড়ে কেবল যেন দেয়ালের বীর, শুধু ঘুম নেই শেয়াল আর সিরাজউদ্দৌলার চোখে। সিরাজউদ্দৌলা কিন্তু লুৎফুন্নেসাকে এটা ডেকে নিয়ে রাতে বলছিলেন যে শুধু ঘুম নেই শেয়াল আর সিরাজউদ্দৌলার চোখে। তিনি কিন্তু পরবর্তীতে অর্থাৎ যুদ্ধের আগে, পলাশির যুদ্ধের কিছুদিন আগে থেকে কিন্তু তিনি অনুমান করতে পারছিলেন যে আসলে তিনি শঙ্কিত ছিলেন, তিনি উৎকণ্ঠিত ছিলেন যে আসলে কি হতে যাচ্ছে। ওর কাছে সবকিছুই যেন বড় রকমের জুয়ো খেলা, উক্তিটি হচ্ছে যে সিরাজের। আর এখানে ওর বলতে ক্লাইভের কথা কিন্তু তিনি এখানে বুঝিয়েছেন যে ওর কাছে সবকিছুই জুয়ো খেলার মতো। এখানে ওরটা হচ্ছে রবার্ট ক্লাইভ। সো আমরা যে জিনিসটা তোমাদেরকে এখানে বলবো যে সিরাজউদ্দৌলা নাটক তো পুরোটা আমরা এখানে পড়তে পারবো না, কিন্তু আমরা এখানে তোমাদেরকে ধারাবাহিকভাবে সিরাজউদ্দৌলা নাটক যে গদ্য পদ্য উপন্যাসগুলো আছে, এগুলোর যে জিস্ট অংশটুকু আছে, অর্থাৎ মূল ভাব যেগুলো আছে, মূল চরিত্র যেগুলো আছে, এগুলো সম্পর্কে কিন্তু তোমাদেরকে আমরা আমাদের যে পেইড বেসগুলো আছে, পেইড বেসে কিন্তু তোমাদেরকে পড়াবো এবং তোমাদের বেস্ট সার্ভিসটা কিন্তু তোমরা আমাদের সাথে পাবে। আমরা পরবর্তীতে একটু দেখবো অন্যান্য কেন্দ্রীয় চরিত্রগুলো। এখানে মীর জাফর আছে। মীর জাফরের মধ্যে তার প্রকৃত নাম হচ্ছে মীর জাফর আলী খান। তিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি। মীর জাফর কে ছিলেন? নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতির নাম যদি বলা হয়, তিনি ছিলেন মীর জাফর। তারপর দেখবো পারস্য থেকে হিন্দুস্তানে এসেছিলেন। একদিনের জন্য হলেও তিনি মসনদে বসার স্বপ্ন দেখেছিলেন। অর্থাৎ তিনি এট দ্য সেম টাইম তিনি বিশ্বাসঘাতক, লোভী এবং তার মধ্যকার সবসময় একটা ঈর্ষাপরায়ণ একটা মনোভাব ছিল যে নবাব সিরাজউদ্দৌলা যে মসনদটাতে বসেন, তার সবসময় স্বপ্ন ছিল, একটা ইচ্ছা ছিল যে তিনিও এটাতে যে কোনো মূল্যে বসবেন। তিনি ছিলেন বিশ্বাসঘাতক প্রধান। মীর জাফর একটি দিন হলে মসনদে বসার বড় আকাঙ্ক্ষা ছিল। চুক্তি অনুযায়ী মীর জাফর মসনদে বসলেও রাজ্য চালাবে কোম্পানি, অর্থাৎ তাদের যে মধ্যকার যে একটা ভাগবাটোয়ারা কিংবা তাদের মধ্যে যে একটা ডিড হয়েছিল, চুক্তি হয়েছিল, এই চুক্তিতে বলা হয়েছিল যে তিনি মসনদে বসলেও, মীর জাফর মসনদে বসলেও রাজ্য চালাবে আসলে কোম্পানি, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা ছিল। আল্লাহর কালাম ছুঁয়ে ওয়াদা করেছিল মীর জাফর, শুভ কাজে অযথা বিলম্ব করা বুদ্ধিমানের কাজ নয়। এই উক্তিটাও মীর জাফরের। দেশের স্বার্থের জন্য নিজেদের স্বার্থ তুচ্ছ করে আমরা নবাবের আজ্ঞাবহ হয়ে থাকবো, উক্তিটি মীর জাফর। অর্থাৎ মীর জাফর তাকে কেন বিশ্বাসঘাতক বলা হয়? সে দেখো এখানে পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে সে আসলে শপথ করেছিল, সে নবাব সিরাজকে এই কথা বলেছিল, এই আশ্বাস দিয়েছিল যে দেশের স্বার্থের জন্য নিজেদের স্বার্থ তুচ্ছ করে, অর্থাৎ একদম ছোট করে, বা আমরা এটাকে নগণ্য করব যদি দেশের স্বার্থ হয় এবং নবাবের আজ্ঞাবহ হয়ে থাকবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে প্রতিটা চরিত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নবাবের পাশাপাশি অন্যান্য দেশি বিদেশি যে চরিত্রগুলো আছে, এই চরিত্রগুলো আমরা আমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে। এইচএসসির জন্য কিন্তু সৃজনশীল প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে। সৃজনশীল প্রশ্ন এখান থেকে মাস্ট একটা তোমাদের আনসার করতে হবে, একটি প্রশ্ন। সো সৃজনশীল প্রশ্ন প্লাস এখানে এমসিকিউ এর জন্য কিন্তু তোমরা সিরাজউদ্দৌলা নাটক এবং লাল সাল উপন্যাসটা পড়ে ফেলো, কারণ পরবর্তীতে কিন্তু খুব বেশি এরকম তোমরা সময় পাবা না। এবং আমরা যে জিনিসটা তোমাদেরকে বারবার বলতেছি সেটা হচ্ছে যে এই যে আমাদের যে পেইড বেসটা আছে, এই পেইড বেসটার ক্লাস শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। তোমরা পেজে মেসেজ দাও অথবা স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বারে যোগাযোগ করো। তোমরা নেক্সট কোন ক্লাসটা চাও, কোন টপিকের উপর ক্লাস চাও, সেটা যদি কমেন্ট সেকশনে জানিয়ে দাও, আমরা সেই অনুযায়ী ক্লাস নেব। ধন্যবাদ সবাইকে। আজকের মতো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।